ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গোটা দিন জুড়ে আমরা দেখলাম কখনো কৈলাস বিজয়বর্গীয়, কখনো দিলীপ ঘোষ ভার্সেস কুণাল ঘোষ, অর্থাৎ বাগবিতণ্ডে কিন্তু গতকাল গোটা দিনই প্রায় সরগরম ছিল। ঠিক কি হলো আসুন প্রথমেই একবার দেখে নিই। कोई भी स्वाभिमानी व्यक्ति अब टीएमसी में नहीं रह सकता, क्योंकि टीएमसी की बागडोर भाइकों के पास चली गई, बाइकों के पास चली गई। टीएमसी अब ममता जी की नहीं है, टीएमसी पुराने नेताओं की किसी की नहीं है। सब टीएमसी को टाटा बाय बाय कर रहे हैं। খুব স্পষ্টভাবে বলতে চাই, কৈলাস বিজয়বর্গীয় জিকে যদি সাহস থাকে, যদি হিম্মত থাকে, তাহলে নাম এড়িয়ে ভাববাচ্চে কথা না বলে নাম উচ্চারণ করুন। বিসিসিআই এর যিনি সেক্রেটারি হয়ে বসে আছেন, সেখানেও তো কৈলাস বাবু সম্পর্কে ভাইপো। বাংলার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই আক্রমণাত্মক হয়ে উঠছে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ। তরজার কেন্দ্রবিন্দু একটাই শব্দ, ভাইপো। শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে কারো নাম না করে তৃণমূলকে আক্রমণ করেন কৈলাস বিজয়বর্গীয়, যার পাল্টা জবাব দিতে দেরি করল না রাজ্যের শাসক দল। কৈলাস বিজয়বর্গীয় জি তিনি একটি বক্তৃতায় একের পর এক মিথ্যা, কুৎসা এবং ব্যক্তিগত আক্রমণ করেছেন। আমাদের এক যুব নেতাকে, সাংসদকে রাজনীতিতে পাল্লা দিতে পারছেন না, তাকে ব্যক্তিগতভাবে চরিত্র হনন করা হচ্ছে। কৈলাস বিজয়বর্গীয় কারো নাম না নিলেও তিনি কাকে বোঝাতে চেয়েছেন তা অনেকটাই স্পষ্ট করে দিয়েছেন দিলীপ ঘোষ। খুব পপুলার নাম আছে বাংলায়, দিদি আর ভাইপো বলে কে সবাই বুঝে যায়, তো কেন নাম বলতে যাবে এত? দিদি বলে আমরা চালিয়ে দিই, দিদি মানে কোন দিদির কথা বলছি। এতে ওনারা যদি বুঝতে না পারেন সেটা ওনাদের সমস্যা, বাংলার মানুষ কিন্তু বুঝে যায়, তাই সবাই হাততালি মারে। পাল্টা আক্রমণ করতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় অমিত শাহের ছেলেকে নিশানা করেছে তৃণমূল। কৈলাস বাবু আকাশ বিজয়বর্গীয়কে চেনেন? এমএলএ অফ মধ্যপ্রদেশ, সেখানকার সরকারি কাজে বাধা দিয়ে পুরসভার কর্মীদের ব্যাট দিয়ে মেরেছেন। নারদকাণ্ডে অভিযুক্ত মুকুল রায় আজ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি, জানিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল। নারদ নিয়ে কথা বলছেন। দ্য স্টেটমেন্ট অফ আইপিএস মির্জা শুড বি কনসিডার্ড আন্ডার সিআরপিসি 161 and মুকুল রায় শুড বি অ্যারেস্টেড। সেটা ওনারা ঠিক করবে নাকি কে কাকে গ্রেপ্তার করবে? ওনারা তো পুলিশ দিয়ে অনেক চেষ্টা করেছেন। মুকুল রায় কোর্টের জাজমেন্টে আজকে সুরক্ষিত আছেন, আইনে বিশ্বাস করেন, আইনে লড়ছেন। ওনারা আইনে লড়ুন, ওনারা কেন ব্যক্তিগত আক্রমণ করছেন? কুণাল ঘোষ যখন একদিকে মুকুল রায়কে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করতে তৎপর, তখন সারদা কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষের একটি বক্তব্য টুইটারে পোস্ট করেছে বিজেপি বেঙ্গল। চিটফান্ডের দয়ায় যারা ক্ষমতায় এসছে, মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি দোষী, তারা কি ওখানে আলোচনা করুন। পাশাপাশি টুইটে লেখা হয়েছে, পরবর্তী সাংবাদিক বৈঠকে সারদা কেলেঙ্কারি সম্পর্কে অবস্থান স্পষ্ট করতে হবে কুণাল ঘোষকে। সারদার থেকে সুবিধাভোগী সম্পর্কে কি বলতে চাইছেন তার ব্যাখ্যা দিতে হবে, জানাতে হবে কেন তাকে প্রথমে জেলে যেতে হয়েছিল। এই টুইটে লেখা হয়েছে, ভাইপো ছেড়ে দাও, পরিবর্তে পিসিকে বাঁচাও। বিজেপির আইটি সেলের প্রধান তথা এ রাজ্যের নবনিযুক্ত বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য 2014 কুণাল ঘোষের আরও একটি বক্তব্য পোস্ট করেছেন টুইটারে। সারদা মিডিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ সুবিধা যদি সবথেকে বেশি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অমিত মালব্য লিখেছেন, ভাইপোকে বাঁচাতে যে কুণাল ঘোষ ময়দানে নেমেছেন, 2014 সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, সারদার থেকে যদি কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ সত্য হলে পিসি জবাব দিতে পারবেন। যদিও ঘণ্টাখানিক সঙ্গে সুমনের অনুষ্ঠানে এসে আগেই এর জবাব দিয়েছেন কুণাল ঘোষ। আমি নিশ্চয়ই কখনো কোনো যন্ত্রণার কথা বলেছি, কিন্তু সেই মাসেও আমি দলকে আমার চাঁদাগুলো দিয়ে এসেছি। আমি কিন্তু দল ছেড়ে কোনোদিন যাইনি। এবং 2, আমার যদি মনে হয়ে থাকে যে আমার এখানে কোনো চক্রান্ত আছে, যারা চক্রান্তকারী তারাই যদি অন্য দলে চলে গিয়ে থাকে, আমি কোথায়? সব মিলিয়ে বিধানসভা ভোটের আগে তৃণমূল বিজেপি বাকযুদ্ধে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। সুদীপ্ত আচার্য, সত্যজিৎ বৈদ্য রিপোর্ট, এবিপি আনন্দ। কুসুমিতা, এই মাসের 5 তারিখ আমরা দেখেছিলাম বাঁকুড়ায় গিয়েছিলেন অমিত শাহ এবং সেখানকার সভা থেকে 200 আসনের টার্গেটও বেঁধে দিয়েছিলেন তিনি। আর তারপর আমরা এখন দেখছি যে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বাঁকুড়ায় মুখ্যমন্ত্রী। মঙ্গলবার করোনা ভ্যাকসিনে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সফর সূচি বদলে গতকালই বাঁকুড়ায় যান তিনি। কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তৃণমূল সাংসদ বিধায়করা, তাই জেলায় ছুটছেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ দিলীপের, পাল্টা আক্রমণে তৃণমূল।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ঠিক ছিল সোমবার যাবেন, কিন্তু আচমকা সেই সফর সূচিতে পরিবর্তন। রবিবারই বাঁকুড়া সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবাসরীয় দুপুরে হেলিকপ্টারে বাঁকুড়ায় মুকুটমণিপুরে পৌঁছন তিনি। হেলিপ্যাডে সেখান থেকে গাড়িতে করে যান সেচ দপ্তরের অধীন কংসাবতী ভবনে। বাঁকুড়ায় একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। 23 তারিখ সোমবার বাঁকুড়ার খাতড়ার সিধোকানো ময়দানে করবেন প্রশাসনিক জনসভা। 24 তারিখ মঙ্গলবার বাঁকুড়ার রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক। তার আগে মঙ্গলবারই করোনা ভ্যাকসিন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। 25 তারিখ বুধবার দলীয় জনসভা করার সম্ভাবনা। খাতড়ায় সিধোকানো ময়দানে প্রশাসনিক জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই সফরকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। ওই পার্টিতে মমতা ব্যানার্জি ছাড়া কোনো দ্বিতীয় মুখ নেই। তারা মুখ বলে তো আমি ওই মুখটাতেও কালি লেগে গেছে, কিন্তু উপায় নেই, আর দ্বিতীয় কোনো চলবেই না মুখ। নিজেদেরও ভরসা নেই, পাবলিকেরও ভরসা নেই, সেজন্য মমতা ব্যানার্জিকে দৌড়তে হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেল, পার্টি ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। পার্টির নেতা এমএলএ এমপিরা যে ধরনের কমেন্ট করছেন, নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন, ওই পার্টির উপরে মানুষের আর ভরসা নাই, আর থাকবেও না। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। দিলীপবাবু আগে নিজের বিজেপি কামনা, তারপর তিনি অন্য দলের কথা ভাবেন। আমি যে কোনো কর্মসূচি নেই, শুধুমাত্র দোষারোপের পটসামুখ করছে। আমরা জানি আমাদের বিধায়কদের, আমরা জানি আমাদের কর্মীদের, তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করে। দুপক্ষকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। বিজেপি তৃণমূল তারা পরস্পর প্রতিযোগিতা করছে, আমরা অনেকদিন আগে বলেছি। এখনো হচ্ছে। এখন বিজেপি তাদের কেন্দ্রীয় নেতৃত্ব আনতেই পারেন। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটা জেলায় যায়, সেটায় কোনো প্রশ্ন তোলা রাজনৈতিক নেতৃত্বের পক্ষে তার পরিপক্কতার পরিচয় নয়। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে 21 বিধানসভা ভোট। 2019 লোকসভা ভোটের ফলের নিরিখে বাঁকুড়া জেলার 12টি বিধানসভা আসনের মধ্যে 12টিতে এগিয়েছিল বিজেপি। এই প্রেক্ষিতে চলতি মাসে 5 তারিখ বাঁকুড়া সফরে যান বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানকার সভা থেকে 200 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তিনি। এবার একগুচ্ছ কর্মসূচি নিয়ে বাঁকুড়ায় পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার যে প্রশ্ন উঠছে যে অমিত শাহ নরেন্দ্র মোদী যদি বহিরাগত হন, তাহলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান কোথাকার? এই প্রশ্ন কিন্তু এবার তুলছে বিজেপি। বহিরাগত আক্রমণের প্রেক্ষিতে দিলীপ ঘোষ এই প্রশ্ন নিজে তুলেছেন। অমিতাভ কি করে গুজরাতের মুখ হন? পাল্টা পার্থ চট্টোপাধ্যায়। बाहर से आए लोगों को यहाँ बाहरी कहा जाता है, और लाखों बंगाली पूरा देश में जाके काम करके कमाते हैं, खाते सम्मान से रहते हैं। वहाँ कोई बंगालियों को बाहरी नहीं कहता है, लेकिन बंगाल से बाहर जो लोग देश के आए हैं यहाँ उनको बाहरी कहा जाता है। ये हमारी संस्कृति है कि ना, संविधान है। देखिए, यहाँ बंगाल का ब्रांड एम्बेसडर शाहरुख खान बनते हैं, लेकिन जिस सौमित्र चटर्जी के लिए रास्ता में रो रही थी, चल रही थी दीदी, उनको क्यों नहीं बंगाल का एम्बेसडर बनाया? याद नहीं था उस समय? क्या शाहरुख खान को बनाया? क्या धर्म देख कर करते हैं क्या? ये सब नाटकबाजी बंगाल के लोग समझ गए, डर गए, ये लोग अनप शनप बक रहे हैं। আমরা বলছি বাংলা সম্পর্কে যারা বাংলার রাজনীতিতে এই যে 1 ডজন ট্রেনে করে 4-5টা জেলায় ভাগ করে বসিয়ে দিল, তাহলে জেলা সভাপতির কি রোল? তা এটা কি তাদের আভ্যন্তরীণ ব্যাপার? এটা বহিরাগত তত্ত্ব না, এটা মাটি যে নেতা নেত্রীরা তারা তারা এগুলো করছে, আমাদের কোনো তত্ত্ব নয়। আর উনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার জানেন না, তাহলে অমিতাভ বচ্চনকে গুজরাটে কেন ব্র্যান্ড অ্যাম্বাসাডার করেছে? কিছু জানেন? উনি কিছু জানেন? তো অমিতাভ বচ্চনকে তো করা হয়েছিল, আপনারা জানেন না? নভেম্বরের শেষ দিকে সেই একেবারে জাঁকিয়ে শীত। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি সঞ্চয়নের সঙ্গেই কথা বলে নেব। সঞ্চয়ন, আজকের তাপমাত্রা কত? দেখো, গতকালকের তুলনায় আজকে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রি নেমে গিয়েছে। গতকাল ছিল 19.5, আজকে সেটা 15.5-এ নেমেছে, যেটা এই সময় স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। শুধুমাত্র কলকাতার ক্ষেত্রে নয়, জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা আরও অনেকটা কম। সেখানে 12-13 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আর কোথাও কোথাও আরও কিছুটা কম রেকর্ড হয়েছে বলে জানা যাচ্ছে। সামগ্রিকভাবে গোটা রাজ্যেই শীতের পরিস্থিতি এসে পড়েছে। যেটা জেলাগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে ঠান্ডা ছিল, কিন্তু কলকাতা বা আশপাশের জেলাগুলোতে অতটা শীত অনুভূত হচ্ছিল না। আজকে সকালে যা পরিস্থিতি, তাতে কলকাতায় 15.5, আগামী কয়েকদিন অন্তত 3 দিন শীতের অনুভূতি বজায় থাকবে কলকাতা এবং আশপাশের জেলাগুলোতে, অর্থাৎ 15, 16, 17 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।
তারপর কিছুটা তাপমাত্রা আবার বাড়লেও আবার ফিরে আসবে স্বাভাবিকের নিচেই। ফলত সব মিলিয়ে শীতের যে পরিস্থিতি সেটা কিন্তু মোটামুটিভাবে গোটা রাজ্যেই এসে গিয়েছে সেটা বলা যায়। ফলত আজকে সকালের যা তাপমাত্রা কলকাতায় এবং আশপাশের জেলাগুলোর তাপমাত্রা সব মিলিয়ে দেখা যাচ্ছে যে শীত যথেষ্ট রয়েছে এবং আগামী কয়েকদিনও থাকবে তেমনটাই পূর্বাভাস। ধন্যবাদ সঞ্চয়ন।